আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ থেকে 3 দিন আগে 12ই ফেব্রুয়ারিতে ভোটের ফল যাই হোক, বিএনপি সরকার গঠন করছে, শেখ হাসিনা মার্চের মধ্যে দেশে ফিরছেন, এই হেডলাইন দিয়ে ভিডিও করেছিলাম। সেটা দেখে একজন দর্শক কমেন্টসে মন্তব্য করেন, শুরু থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলাম, আজ আপনাকে আনসাবস্ক্রাইব করলাম। এতদিন আশা জাগিয়ে রাখার জন্য ধন্যবাদ। বুঝতে অসুবিধা হয় না, যিনি এই কমেন্টটি করেছেন তিনি আওয়ামী লীগের দৃঢ় সমর্থক। বিএনপি সরকার গড়বে, ভোটের ফল যাই হোক এটা তিনি মানতে পারেননি। কিন্তু 13 তারিখে ভোটের রেজাল্ট বেরোবার পর যখন দেখলেন বিএনপি 2/3 বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সরকার গঠন করছে, তখন তিনি পরদিনের এপিসোডে লিখলেন, আপনার প্রথম কথা সত্যি হয়েছে, কিন্তু পরের কথাটা কিভাবে সত্যি হবে? অর্থাৎ শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ কিভাবে ফিরবে দেশে, সেটা দেখার অপেক্ষায় আছি। এই প্রশ্ন যে ওই বিশেষ একজন দর্শকের, তার একার প্রশ্ন তা নয়। গত মাসে জানুয়ারির 19-20 তারিখে প্রতিবেদন দিয়েছিলাম, শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই দেশে ফিরছেন। সেই থেকে অনেকেই জানতে চেয়েছেন, শেখ হাসিনা কি সত্যিই ফেব্রুয়ারি মার্চে দেশে ফিরছেন? কিভাবে ফিরবেন? তার মাথার ওপরে তো মৃত্যুদণ্ড, তাহলে ফিরবেন কি করে? দেশে ফিরলে এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং জামাত, এনসিপি, এরা তো তাকে ফাঁসি কাঠে ঝোলাবেন। দেখুন, আমি জ্যোতিষী বা গণৎকার নই যে শেখ হাসিনার জন্ম রাশি নক্ষত্র বিচার করে তার দেশে ফেরার কথা বলছি। যদিও ভারতের বেশ কয়েকজন খ্যাতনামা জ্যোতিষী গণনা করে বলেছেন যে শেখ হাসিনা মার্চ নাগাদ দেশে ফিরবেন। আমি গ্রহ নক্ষত্র বিচার করে তার ফেরার কথা বলিনি, বলেছি রাজনীতি ও কূটনীতির গতি প্রকৃতি বিচার করে। এই প্রতিবেদনে যেসব বিষয়ের ওপর ভিত্তি করে আমি এই পূর্বাভাস দিয়েছিলাম, অর্থাৎ শেখ হাসিনা ফিরছেন ফেব্রুয়ারি মার্চের মধ্যেই, সেই বিষয়গুলো এখানে বলবো। তাহলেই বুঝতে পারবেন তার ফেরার সম্ভাবনা কতটা বাস্তব। তার দেশে না ফেরার সবচেয়ে বড় কারণ ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সরকারের সবচেয়ে বড় ও শক্তিশালী শরিক, যেটা ছাত্র আন্দোলন তথা এনসিপির দলের নেতারা এবং জামাত ও তার সহযোগীরা, তাদের কি অবস্থান ছিল? তাদের তথাকথিত ফ্যাসিস্ট বিরোধী অবস্থান ছিল শেখ হাসিনার দেশে ফেরার সবচেয়ে বড় বাধা। আর এই বাধার মধ্যে যেটা ছিল ভয়ঙ্কর, সেটা হলো ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে দেওয়া মৃত্যুদণ্ড। সেই দণ্ড আজ এই মুহূর্তেও রয়েছে। তবে বড় কথা হলো, আগামী মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি দুপুরে তারেক রহমানের সরকার শপথ নিলেই ইউনূসের সরকার অতীত হয়ে যাবে। ফলে শেখ হাসিনাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী জামাত নেতাদের, তাদের যে হত্যার বদলা নেয়ার মাথা যারা ছিল, ক্ষমতা থেকে সরে যাবে তারা 17ই ফেব্রুয়ারির দুপুরবেলাতে। কিন্তু রাজা গেছে বলে কি রাজার জারি করা আইন শাস্তি চলে যায়? মানে বিচার চলে যায়, কিন্তু বিচারের যে দণ্ড, বিচারের বাণী, সেটা তো থেকেই যায়। সেটা তো কি যাবে? সেটা তো এখনো বহাল আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ বহাল থাকবে? আর এখানেই বসে রয়েছে এই পুরো ব্যাপারটা। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 18 মাসে যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক, সেই সমস্ত অর্ডিন্যান্স আগামী সংসদের, মানে 17ই ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার, তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন, সংসদ বসবে,
সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে, বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে। যদি তা না হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয় তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলুপ্ত হয়ে যায়, সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না, সেটার আইন থাকে না। এই প্রক্রিয়ার বিস্তারিত নিয়মগুলো কি? দেখুন, সংসদের আবার প্রথমেই বলেছি, একটু আগেই বললাম, সংবিধানের 93-2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা যে কোনো অধ্যাদেশ সংসদ পুনর্গঠিত হওয়ার পর তার প্রথম বৈঠকে অবশ্যই উপস্থাপন করতে হবে। এই কতদিনের মধ্যে এটা পাশ করাতে হবে? সংসদে উপস্থাপিত হওয়ার পর থেকে 30 দিন কেটে যাওয়ার পর যদি ওটা পাশ না হয় তাহলে ওই অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশগুলো, যেগুলো গত 18 মাসে হয়েছে বহু অধ্যাদেশ, এটা সুতরাং আইনে পরিণত করতে হলে 30 দিনের মধ্যে, একেবারে প্রথম অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে 30 দিনের মধ্যে সংসদীয় বিল আকারে সেগুলো পাশ করতে হবে। সমস্ত সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের ভোটে সেই অর্ডিন্যান্স পাশ করলে তবে সেই অর্ডিন্যান্স কার্যকরী থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ একটি নতুন অধ্যাদেশের খসড়া তৈরি করেছিল। তো সেই খসড়ায় তারা একটা নীতিগত অনুমোদন দিয়েছে। এই অধ্যাদেশের লক্ষ্যটা কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল এবং এই সময়ে গৃহীত সমস্ত অর্ডিন্যান্সকে, সমস্ত কর্মকাণ্ডকে আইনি বৈধতা দেয়া, যাতে পরবর্তীতে কোনো আদালত বা কর্তৃপক্ষ এগুলো নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই খসড়া, সেটা কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরে অধ্যাদেশ হয়নি। কিন্তু যাই হোক না কেন, যদি রাষ্ট্রপতির স্বাক্ষরে সেটা অধ্যাদেশ জারিও যদি হয়ে থাকতো, তাহলেও সংবিধানের যে নিয়ম রয়েছে, সংবিধানে যেটা বলা আছে বাংলাদেশের, তার বিরুদ্ধে কেউ যেতে পারে না। এবং সেই সংবিধান অনুযায়ী এই যে জিনিসটা, এই যে অধ্যাদেশগুলো, সেগুলো যদি ওই খসড়া অধ্যাদেশটা, সেগুলো বাতিল হয়ে যাবে যদি না নতুন সংসদ পাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ তাই সম্পূর্ণরূপে পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থাৎ তারেক রহমানের সরকারের সংসদ, এই সংসদ, ত্রয়োদশ সংসদ চাইলে কোনো অধ্যাদেশ বাতিল করতে পারে অথবা অনুমোদন দিয়ে স্থায়ী আইনে পরিণত করতে পারে। এইবার প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সেইটাকে অধ্যাদেশ জারি করে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বাংলাদেশের 71-এর যুদ্ধ অপরাধীদের বাইরে যে আওয়ামী লীগ সরকারের যে কাজকর্ম, এই জুলাইয়ের আন্দোলন অভ্যুত্থান, এই সময়ে যেসব হয়েছে, কিংবা তাদের 15 বছরের কর্মকাণ্ডকে যে তারা যুক্ত করেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, এই অর্ডিন্যান্সে যদি বাতিল হয়ে যায় তাহলে শেখ হাসিনার সরকারের ওপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে, সেই শাস্তির ব্যাপারটা কি হবে? অধ্যাদেশ বাতিল হয়ে গেল বটে, যদি পাশ না করে এই সরকার, এই সংসদ ফেলে রেখে দেয়, যদি 30 দিন চলে গেলে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে। যদি পার্লামেন্টের তুলল না, কিন্তু 30 দিন চলে গেল, তাহলে আপনি সেই অর্ডিন্যান্সগুলো বাতিল হয়ে যাবে। তার মধ্যে এই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, এই যেটা বিচার হয়েছে, সেটাও ওই যে অর্ডিন্যান্স, ওটাও বাতিল হয়ে যাবে।
তাহলে প্রশ্ন থাকে বাতিল হয়ে গেল অর্ডিন্যান্স, কিন্তু শেখ হাসিনার উপরে যে শাস্তি জারি হয়েছে সেটার কি হবে? সেটাও কি বাতিল হবে নাকি হবে না? দেখুন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং দেশের যে প্রচলিত আইনি নজির যা রয়েছে সেই নজির অনুযায়ী এর উত্তর হ্যাঁও হতে পারে, আবার কেউ নাও নিতে পারে। বরং এটি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। দেখুন, সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী আগেই বলেছি যে কোনো অধ্যাদেশ সংসদে উপস্থাপনের 30 দিন পর যদি অনুমোদিত না হয় তবে তার কার্যকারিতা লোপ পায়। তবে সাধারণত কোনো আইন বা অধ্যাদেশ বাতিল হলে তার অধীনে আগে সম্পন্ন হওয়া কোনো কার্যক্রম, যেমন চূড়ান্ত রায় বা বিচার এবং তার দণ্ড দেয়া, এগুলো যদি হয়ে থাকে, দণ্ড যদি হয়, তাহলে সেগুলো সরাসরি বাতিল হয়ে যায় না, যদি না নতুন কোনো আইনে বিশেষভাবে তা বলা থাকে। এইবার দেখুন, 1973-এর যে অপরাধ ট্রাইব্যুনালস আইন ছিল, শেখ হাসিনা অন্যদের বিচার যে আইনের অধীনে হচ্ছে সেটি একটি 1973 সালের মূল আইন যেটা ছিল ট্রাইব্যুনাল, সেই আইন থেকেই এটা উঠে এসছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেবল অধ্যাদেশের মাধ্যমে এই মূল আইনে কিছু সংশোধনী এনেছে। যদি পরবর্তী সংসদ এই সংশোধনী অধ্যাদেশ অনুমোদন না করে কিংবা 30টা দিন এইভাবে পাশ হয়ে যায়, তবে এই বিচারটা 1973 সালের মূল আইনের অধীনে কতটুকু বৈধ ছিল, আদৌ বৈধ ছিল না, এটা কিন্তু প্রাথমিকভাবে এটাই প্রমাণ হয়ে যায় এবং আইনি বিতর্ক সেটাই উঠতে পারে যদি এই কোনো অধ্যাদেশের অধীনে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে রায় কার্যকর হয়ে যায়। এখানে তো রায় কার্যকর হয়নি, সুতরাং এখানে কি হবে, তাহলে এই রায়টিও, বিচারের রায়টিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের প্রতিনিধিরা শেখ হাসিনা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, তিনি করতেই পারেন। আবার এটা এইভাবে বাতিল হওয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন, এর আগেরবার যারা তাকে ফাঁসিয়েছিলেন এই ট্রাইব্যুনালে, তারাও পারলে সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। আদালত তখন ওই বিচারের বৈধতা পরীক্ষা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হলো, এখন যে আইনি ধারাবাহিকতা ও সেভিংস ক্লজ বলে একটা কথা আছে। সাধারণত নতুন সংসদ যখন কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তর করে তখন তাতে একটা সেভিংস ক্লজ থাকে, যা অধ্যাদেশ চলাকালীন সময়ে গৃহীত সকল কাজকে আইনি সুরক্ষা দেয়। সংসদ অধ্যাদেশটি পাশ করার সিদ্ধান্ত যদি না নেয়, তবে ওই সময়ের কাজের, ওই আইনের, বিচারের, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার যে দণ্ড দেয়া হয়েছে সেটা নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হতে পারে। কিন্তু শুধু ওই বিচারের, ওই মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে সেটা কার্যকর করা আর যাবে না। যদি পরবর্তী সংসদ সংশোধনী অধ্যাদেশটি পাশ না করে, তবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বা রায়টা সরাসরি বাতিল না হলেও এর আইনি ভিত্তি মারাত্মক প্রশ্নের মুখে পড়বে এবং তাও উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হবে। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতিতে ওই শাস্তি মৃত্যুদণ্ডটি রয়েছে, সেটা নতুন করে আবার বিচারের মুখোমুখি হতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তখন সুপ্রিম কোর্টের ব্যাখ্যার উপর নির্ভর করবে। এবং সেই ব্যাখ্যাটা হলে এটা নিশ্চিত যে এই মৃত্যুদণ্ড আর থাকবে না। কারণ মূলত রাষ্ট্রসংঘের যে রিপোর্টিংয়ের ওপরে এই পুরো শেখ হাসিনার বিচার হয়েছে ক্রাইম ট্রাইব্যুনালে, সেই রিপোর্টিংয়ে পরিষ্কারভাবে বলা আছে যে এর ওপর ভিত্তি করে, কারণ এখানে অনেক কিছুই কোনো রকমভাবে বিচারিক প্রমাণ না রেখে অনেক কথা লিপিবদ্ধ হয়েছে এবং সেই অনেক কথা মিথ্যে কথাও বলা আছে সেখানে। এবং সবাই তো এটা পরবর্তীকালে জানা গেছে যে জামাতের ছাত্র শিবিরের একটি ছেলে, সে একটি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে এই রিপোর্টটি তৈরি করা, রাষ্ট্রসংঘের রিপোর্টটি তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সে। অর্থাৎ এই আইনের বলে কিচ্ছু করা যাবে না, এই আইন বাতিল এমনিতেই হয়ে যাবে এবং সাথে সাথেই যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সে ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে
আগেই ঠিক করে রেখে দিয়েছেন। এবং আজকে এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন যে শেখ হাসিনা এই সরকারের 1 মাস হয়ে যাওয়ার সাথে সাথেই, সংসদের অধিবেশন বসার পরে 30 দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। আওয়ামী লীগের নেতারাও ফিরে আসবেন, এবং ফিরে আসবেন তারা কিন্তু বিরোধী দলও তারা নেই, কারণ ভোটে তারা ছিলেন না। সুতরাং রাজপথের লড়াই করে তাদেরকে কিন্তু মানুষের সামনে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমি আগে একটা কথা বলেছিলাম যে আগামী 6 মাসের মধ্যে আবার নির্বাচন হবে। আগেই বলেছি, আজকে গতকাল একটি এপিসোড দিয়েছি, সেখানে বলেছি সবই ঠিক ছিল। তারেক রহমানের বিএনপি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়ে সংসদে হিসাবটা পাল্টে গেছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে তারেক রহমানের এবং বিএনপি দলের সভাপতি, তাদের ক্ষমতা, একটা পরিপূর্ণ ক্ষমতা তাদের রয়েছে, এবং এই পরিস্থিতিতে তাদের পক্ষে নতুন করে নির্বাচনের ডাক দেওয়া সম্ভব নয়, নির্বাচন হতে পারে না। তবে একটা নির্বাচন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে গণভোট সংক্রান্ত। কারণ গণভোটে যেভাবে ভোট হয়েছে, বিএনপি তো, এবং গণভোটে জুলাই সনদ যেভাবে তৈরি হয়েছে, বিএনপি সেটা মানতেই পারে না, মানবে না। ফলে গণভোটে হ্যাঁ কি না, হ্যাঁ 60% হলো না 70% হলো, এসব কোনো বিচারই নেই, এটা গ্রাহ্যই হবে না। সংবিধানে এইভাবে গণভোটের কোনো রকম সিস্টেম এইভাবে নেই। গণভোট হওয়ার সিস্টেম হচ্ছে যখন রাষ্ট্রপতি, একটি সরকার যখন রাষ্ট্রপতিকে বলবে, এবং রাষ্ট্রপতি গণভোট করবার যখন সংসদের মতামত ছাড়া গণভোট এইভাবে হতে পারে না। সুতরাং এই গণভোটে যা হয়েছে, জুলাই চার্টার গৃহীত হচ্ছে না। কিন্তু যদি শেষ মুহূর্তে এই সরকার মনে করে যে জুলাই চার্টার অন্তত কিছুটা হলেও একটা স্কেলিটন, কঙ্কালের মতো করে একটি নিয়ে আসা হোক, তাহলে তখন নতুন করে গণভোট হবে। কিন্তু বর্তমানের যে জুলাই চার্টার, যার উপরে ঐকমত্য কমিশন বসেছিল, সেটা হবে না। আর সেসবে তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে শেখ হাসিনার ওই যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সেটা আর থাকছে না, এবং তিনি ফিরছেন এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমাদের মালিক মানে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি বারবার যে সমস্ত কথা বলে যাচ্ছেন যে ভারতবর্ষ নাকি রাশিয়া থেকে তেল কেনা নাকি বন্ধ করে দিয়েছে, তার জন্যই 25% শুল্ক কমানো হয়েছে, বাকিটা হচ্ছে নেগোসিয়েশন করে 18% করা হয়েছে। এর যোগ্য জবাব কালকে মিউনিখে একেবারে জয়শঙ্করজি জানিয়ে দিয়েছেন যে ভারত যে তোমার মুখাপেক্ষী নয় এবং ভারত তোমার কথা শুনে চলবে না, সেটা একেবারে জলের মতো জয়শঙ্করজি পরিষ্কার করে দিয়েছেন। আজকে আমাদের আনন্দবাজারে বেরিয়েছে অনলাইনে, রাশিয়া থেকে তেল আমদানি সংক্রান্ত মার্কিন দাবি নিয়ে মুখ খুললেন জয়শঙ্কর, বোঝালেন নয়াদিল্লির নীতি। তা কি লিখছে শুনুন। ভারত আমেরিকা বাণিজ্য সমঝোতা হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। সেই কারণে তিনি ভারতীয় পণ্যের উপরে আরোপিত বাড়তি 25% শুল্ক প্রত্যাহার করেছেন। তবে ভারত কি সত্যিই রাশিয়া থেকে পুরোপুরি অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে? এই ব্যাপারে নরেন্দ্র মোদী সরকার সরাসরি কোনো মন্তব্য করেননি। আর সেই একই প্রশ্নে এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জোর দিলেন কৌশলগত স্বায়ত্ত শাসনের ওপরে। আরো বলা হচ্ছে, আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতার ফলে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা হলে সেটা কি ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের প্রভাব ফেলবে? নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জয়শঙ্কর বর্তমানে রয়েছেন জার্মানির মিউনিকে। সেখানে তাকে রাশিয়ার তেল এবং ভারতের বিদেশ নীতি সম্পর্কিত প্রশ্ন করা হয়। জয়শঙ্কর এ প্রসঙ্গে বলেন, আমরা কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ,
কারণ এটা আমাদের ইতিহাস এবং বিবর্তনের সঙ্গে যুক্ত। এটি দেশের রাজনৈতিক বিভাজন ছাপিয়ে জাতীয় ঐক্যের প্রতীক। তার মানে আমাদের জাতীয় ঐক্য বজায় রাখতে গেলে যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা স্বায়ত্ত শাসন ভিত্তিতে আমরা কাজ করব। কারোর কথা আমরা মানব না, এই কথাটা মানে অনুল্লেখিত রয়ে গেছে, মানে মানেটা তাই দাঁড়ায়। জয়শঙ্কর বুঝিয়ে দেন ভারত সর্বদাই তার জাতীয় স্বার্থ দেখবে, যেটা আমি বলছি। ভারতের বিদেশমন্ত্রী কথায় ভারত জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। আমরা কখনোই বিদেশি চাপের কাছে মাথা নত করে সিদ্ধান্ত নেব না। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবিতে ভারত প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে। জাতীয় স্বার্থই ভারতের বাণিজ্য নীতির প্রধান নির্ধারক। তেল কেনার ক্ষেত্রে একাধিক উৎস বজায় রাখা হবে। কোনো একটি দেশের কাছ থেকে তেল কেনার বাধ্যবাধকতা নেই। নয়াদিল্লির মিউনিকে আরো একবার সেই প্রতিধ্বনি হলো জয়শঙ্করের কণ্ঠে। পরিষ্কার হলো ব্যাপারটা। তিনি আরো বলছেন, ভারত যত অপরিশোধিত তেল আমদানি করে তার অধিকাংশই রাশিয়া থেকে কম দামে কেনে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা। তারপর থেকে রাশিয়া থেকে আরো কম দামে তেল কিনতে থাকে ভারত। তবে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করতে থাকেন, এমনকি শাস্তিমূলক শুল্কও চাপান। যদি দুই দেশের বাণিজ্য সমঝোতা চূড়ান্ত হওয়ার পরে সেই শুল্ক প্রত্যাহার করে দিয়েছেন মার্কিন প্রশাসন। দাবি, রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করতেই এই সিদ্ধান্ত। তেল কেনার ব্যাপারে ভারতের স্বাধীনতা রয়েছে বলে মনে করে রুশ প্রশাসনও। প্রসঙ্গত, আমেরিকা ভারত বাণিজ্য সমঝোতা ঘোষণা এবং রুশ তেল কেনা নিয়ে মার্কিন প্রশাসনের দাবির পরে মস্কো নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল। এবার ভারত তার অবস্থান পরিষ্কার করলো। জয়শঙ্করের এটা হলো গিয়ে মাস্টার স্ট্রোক, যাকে বলে মাস্টার স্ট্রোক। উনি কথা বলেন কম, আর যখন বলেন না তখন উল্টো দিকের লোকটার না একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তিনি একেবারে আমাদের মালিকের যত ঢপবাজি আছে, মালিকের ঢপবাজি একেবারে মিউনিকে প্রকাশ্য সম্মেলনে একেবারে পরিষ্কার করে দিয়েছেন। ভারতের বিদেশমন্ত্রী মিথ্যে কথা বলবেন না। তিনি তথ্য এবং উপাত্ত সমস্ত কিছু সামনে রেখে কথা বলেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আমরা যা তেল কিনছিলাম আমরা সেই তেলই কিনি। হ্যাঁ, ইদানিং বন্ধ হয়েছে কিছুটা 10 মিলিয়ন ব্যারেল। আমরা আবার পরে এটা সময় এলে আবার 10 মিলিয়ন ব্যারেল আমরা বাড়িয়ে দেব। এখন আমেরিকার সমস্যা হয়েছে, আমেরিকাতে মুখ বাঁচাতে হবে তো। আমেরিকা সব জায়গায় তো ঝাড় খায়, ঝাড় খেয়ে মুখ বাঁচানোর জন্য লুকিয়ে চলে আসে, যুদ্ধক্ষেত্র থেকে হোক আর বাণিজ্য চুক্তি থেকেই হোক। এখন ভারতের সঙ্গে এই যে বাণিজ্য চুক্তির লড়াই করতে গিয়ে আমেরিকার ভেতরে যে অবস্থা হয়েছে, যে মূল্যবৃদ্ধি যে জায়গায় গিয়েছে এবং খাদ্যের সংকট যেভাবে দেখা দিয়েছে, তাতে ভারতের সঙ্গে তাকে সমঝোতা করতে হতোই। ওই যে বলেছি না, নরেন্দ্র মোদী হচ্ছে চুইংগাম, যতক্ষণ মুখের ভেতরে আছে ততক্ষণ মুখের ভেতরে আছে। যদি একবার মুখ থেকে বেরিয়ে দাড়ি গোফে লেগে যায়, তাহলে একবার দাড়ি গোফ ছেড়ে ফেলতে হবে। ডোনাল্ড ট্রাম্পের দাড়ি না থাকলেও অন্য কোনো জায়গায় হয়তো লেমটমেন লেগেছে, সেখান থেকে লোম ছেড়ে ফেলতে হয়েছে তাকে। তারপরে তিনি ওই 25% শুল্কের যে হুমকি রাশিয়া থেকে তেল কেনা, সেই হুমকি তিনি তুলে করে নিয়েছেন। কিন্তু মুখের কথা একটা বলতে হবে তো, তাই মুখের কথা বলতে গিয়ে তিনি বলে দিয়েছেন যে রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করে দিয়েছে। তা আদৌ বন্ধ করেনি, পরিষ্কার হয়ে গেল আপনাদের কাছে যে এটা আমার কথা নয়, হ্যাঁ, এটা জয়শঙ্করের কথা। জয়শঙ্কর যেটা মিউনিকে প্রকাশ্য সম্মেলনে উনি পরিষ্কার বলে দিয়েছেন। এখন ট্রাম্পের দপ্তর থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। এখন ট্রাম্পের প্রতিনিধি কিন্তু মজার কথা বলে উপস্থিত ছিলেন, মার্কো রুবিও কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। মার্কো রুবিও এটা শোনার পর, স্টেজে বসে শোনার পর, মার্কো রুবিও কিন্তু একটি বাক্য খরচা করেননি। তার মানে অপমানটা গিলতে হয়েছে মার্কো রুবিওকে। ভারত তাকে সামনে বসিয়ে পুরো একেবারে তার চরিত্রকে পরিষ্কার করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের,
যে তোমরা মিথ্যে কথা বলছিলে, ভারত কোনো তেল কেনা বন্ধ করেনি, তোমরা তোমাদের স্বার্থে তোমরা 25% শুল্ক প্রত্যাহার করেছো এবং আর যে 25% ছিল সেই 25%কে 18% নিয়ে এসছো, কিন্তু সেটা নিয়ে এখনো আমাদের কথাবার্তা চলছে। যদিও সেটা এখানে লেখা নেই, আমি আপনাদের বলছি কথাবার্তা চলছে। আমি যেটা বলেছি 12 থেকে 15%-এর মধ্যে ওই ট্যারিফ এসে নামবে, তারপরে যা হবার হবে। ওই জন্য আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল উনি বলেছেন মার্চ মাসের মিডলে হয়তো এর একটা ফয়সালা হতে পারে, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি মার্চ মাসের মিডলেও হবে না, আরো পেছাবে। টানতে 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 দড়ি ছিঁড়ে দেবে প্রায়। আমেরিকার দাদাগিরি শেষ হয়ে যাবে, সারা বিশ্ব জুড়ে দাদাগিরি। তো এই দাদাগিরি ভারতের সঙ্গে এবার করেছে, দাদাগিরি এবার বুঝুক। ওদিকে চীনের সঙ্গে দাদাগিরি করতে গিয়ে মুখে একটা ঝামটা খেয়েছে, মুখ ঝামটা খেয়েছে। এবার ভারতের কাছে একেবারে ল্যাংটো করে দিল ভারত। প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিবকে পাশে স্টেজে বসিয়ে রেখে তার জামা কাপড় খুলে দিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথাবার্তা নেই। যদি দেশের জনগণ যদি খাদ্য না পায়, মূল্য বৃদ্ধি ঘটে, তখন